আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজ থেকে একটি উপন্যাস, আমি মিসির আলি। আজ পড়ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। খাবার আয়োজন বেশি না। আলু ভাজা, মুগের ডাল, করলা ভাজি, বেগুন ভাজি, সজনের ঝোল, পটলের ঝোল এবং ডাল। সবই নিরামিষ। একটা বাটিতে ঘি, অন্য একটা বাটিতে তেঁতুলের আচার। মিসির আলি অত্যন্ত তৃপ্তি করে খেলেন। লিলি মেয়েটির রান্নার হাত যে অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এত অল্প সময়ে এতগুলি পদ সামনে দেওয়া সহজ ব্যাপার না। মেয়েটার অসুস্থতার ব্যাপারটি এখনও মিসির আলির কাছে পরিষ্কার হয়নি। তার কাছে মনে হচ্ছে মেয়েটাকে যে কোনো কারণেই হোক তার সামনে আসতে দেওয়া হচ্ছে না, কিংবা সে নিজেই আসছে না। এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছা করছে না। মিসির আলি খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই সুলতান ঢুকল। তার হাতে কাচের মুখ খোলা বয়াম এবং একটা চামচ। সে কি আড়াল থেকে মিসির আলির খাওয়া দেখছিল? তা না হলে খাওয়া শেষ হওয়া মাত্র তার উপস্থিত হওয়াটা সম্ভব না। স্যার, আপনার ডেজার্ট। অনেক রকম ডেজার্ট খেয়েছেন, এটাও খেয়ে দেখুন। আপনাকে মেপে মেপে 2 চামচ দেব। 2 চামচের বেশি খাওয়া ঠিক হবে না। তবে আপনার যদি আরও খেতে ইচ্ছে করে তাহলে খাবেন। সাধারণত 2 চামচের বেশি খেতে ইচ্ছা করে না। সোনালি রঙের ঘন তরল পদার্থ হারিকেনের আলোয় ঝিকঝিক করে জ্বলছে। সুলতান বলল, তর্জনীতে মাখিয়ে মাখিয়ে মুখে দিন, এইভাবেই খাওয়ার নিয়ম। মিসির আলি বললেন, জিনিসটা কি, মধু? জি, মধু। বিশেষ কোনো মধু? অবশ্যই বিশেষ মধু, চাক ভাঙা মধু। এই বাক্যটি নিশ্চয়ই শুনেছেন। এটা হলো চাক ভাঙা মধু। সুন্দরবনের মধুয়ালীরা মার্চ এপ্রিল মাসে এই মধু সংগ্রহ করে। এই সময় খোলসা ফুল ফোটে। মৌমাছিরা খোলসা ফুল থেকে মধু জমা করে। কেওড়া ফুলের মধুও আছে, সেটাও খারাপ না। তবে খোলসা ফুলের মতো ভালো মধু পৃথিবীর আর কোথাও আছে বলে আমি মনে করি না। মিসির আলি আঙুলে মধু মাখিয়ে মুখে দিলেন। তিনি বিশেষ কোনো পার্থক্য অনুভব করতে পারলেন না। ঘন মিষ্টি সিরাপে হালকা ফুলের গন্ধ। অন্য মধুর সঙ্গে পার্থক্য বুঝতে পারছেন? না, মধু আমি খাই না। যারা নিয়মিত খায় তারা হয়তো পার্থক্যটা ধরতে পারবে, আমি পারবো না। আপনিও পারবেন। আমার কাছে এই মুহূর্তে 8 রকমের মধু আছে। অস্ট্রেলিয়ান মধু, কানাডার মধু, আয়ারল্যান্ডের মধু এবং 5 রকমের সুন্দরবনের মধু। সব আপনাকে খাওয়াবো। আপনি নিজেই পার্থক্য ধরতে পারবেন। আপনি যখন এ বাড়ি থেকে বিদায় নেবেন তখন আপনি মোটামুটিভাবে একজন মধু বিশেষজ্ঞ। মিসির আলি মধু শেষ করে উঠে দাঁড়ালেন। সুলতান বলল, যান শুয়ে পড়ুন। সকালবেলা নাশতা খেতে খেতে আগামী কয়েকদিনের প্রোগ্রাম সেট করে ফেলব। আচ্ছা, পান খাবার অভ্যাস আছে? না। কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে দেখুন। কাঁচা সুপারিতে অ্যালকালয়েড আছে। এই অ্যালকালয়েড স্নায়ুর উপর কাজ করে। শরীরে হালকা ঝিমঝিম ভাব নিয়ে আসে। ইন্টারেস্টিং সেন্সেশন। মিসির আলি কাঁচা সুপারির একটা পান মুখে দিলেন। সুলতান বলল, আপনার ঘর পাল্টে দিয়েছি। কার্বলিক অ্যাসিডের গন্ধ আপনার কাছে বিরক্তিকর এটা জানতাম না। এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। দোতলে কি সত্যি সাপ আছে? থাকার কোনোই কারণ নেই, তবে সাপ দেখা গেছে। আমি নিজেই দেখেছি। আমি সাপ চিনি না। যেটাকে দেখেছি তার ফনা আছে, কাজেই বিষ থাকার কথা। বলেন কি? আপনার খাটটা ঠিক ঘরের মাঝখানে দিতে বলেছি। খাটের নিচে জ্বলন্ত হারিকেন থাকবে। সাপ কার্বলিক অ্যাসিডের চেয়েও বেশি ভয় পায় আলো। মশা নেই, তবু মশারি খাটিয়ে ঘুমাবেন। বাথরুমে যাবার প্রয়োজন হলে ভালো মতো মেঝে দেখে তারপরে নামবেন। আপনার কি ভয় লাগছে? সামান্য লাগছে। সাপ আমার পছন্দের প্রাণী না। আমার নিজেরও না। আমি পৃথিবীতে একটা জিনিসই ভয় পাই, তার নাম সাপ। মানুষ নানান রকম দুঃস্বপ্ন দেখে। আমি একটা দুঃস্বপ্নই দেখি। আমি সাপের সঙ্গে শুয়ে আছি। বেশ স্বাভাবিকভাবেই শুয়ে আছি। স্বপ্নটা দেখার সময় ভয় লাগে না। স্বপ্নটা যখন ভেঙে যায় তখন প্রচণ্ড ভয় লাগে। গা ঘিন ঘিন করতে থাকে। বারবার গোসল করি। তারপরেও মনে হয় সাপের স্পর্শ শরীরে লেগে আছে। আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা। আমি 2 তলা পর্যন্ত আপনাকে এগিয়ে দিতে পারছি না। ইচ্ছা থাকলেও সম্ভব না।
হুইল চেয়ার দোতলায় ওঠাবার কোনো ব্যবস্থা নেই। বরকত আপনাকে নতুন ঘর দেখিয়ে দেবে। এত বড় বাড়িতে আপনারা 3 জন মাত্র মানুষ? আমরা 6 জন ছিলাম, এখন 3 জন। জার্নি করে এসেছেন, আপনি ক্লান্ত, শুয়ে পড়ুন, কাল আপনার সঙ্গে কথা হবে। আমার উচিত ছিল ঘর পর্যন্ত আপনাকে এগিয়ে দেয়া, সেটা সম্ভব না। বরকত এগিয়ে দেবে। কোনো অসুবিধা নেই। বরকতের অনিদ্রা রোগ আছে, সে কুকুরগুলির সঙ্গে সারা রাত জেগে থাকে। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সিঁড়ির কাছে এসে ওকে ডাকলেই হবে। থ্যাংক ইউ। নতুন জায়গায় ঘুম যদি না আসে তার জন্য আপনার ঘরে ফ্রিজিয়াম জাতীয় কিছু ট্যাবলেট দিতে বলেছি। লিলি নিশ্চয়ই দিয়েছে। রাত জেগে যদি বই পড়তে চান তার ব্যবস্থাও করেছি। দ্য আদার মাইন্ড বইটাও আপনার বিছানার কাছে আছে। বইটা কি পড়েছেন? না। 5 জন সিরিয়াল কিলারের মানসিকতা ব্যাখ্যা করে বইটা লেখা হয়েছে। আমি নিজে খুব আগ্রহ করে বইটা পড়েছি। আপনার অনেক বেশি ভালো লাগবে বলে আমার ধারণা। বরকত এক গাদা জিনিসপত্র সঙ্গে নিয়েছে। ফ্লাস্ক আছে, চায়ের কাপ আছে, পানির বোতল আছে। মিসির আলির চোখ ঘুমে জড়িয়ে আসছে। ফ্লাস্ক ভর্তি চা থাকলেও তিনি যে রাত জাগবেন এবং চা খাবেন তা মনে হচ্ছে না। বরকত পাশে পাশে হাঁটছে। মনে হচ্ছে তার হাঁটতে খুবই কষ্ট হচ্ছে। নতুন যে ঘরে মিসির আলিকে থাকতে দেয়া হয়েছে সে ঘরটাও প্রায় আগেরটার মতোই বড়, তবে আসবাবপত্র নেই। ঘরের মাঝখানে কালো রঙের খাট, খাটের পাশেই ছোট্ট টেবিল, টেবিলে হারিকেন আছে, একটা কেরোসিনের টেবিল ল্যাম্প আছে, দেয়াশলাই এবং মোমবাতিও রাখা আছে। ঘুমের ওষুধ রাখা হয়েছে, এক ধরনের নয়, বেশ কয়েক ধরনের। দ্য আদার মাইন্ড বইটি রাখা হয়েছে বিছানার বালিশের উপর। শোবার আগে বই পড়া মিসির আলির অনেক দিনের অভ্যাস। পড়ার বই তিনি সঙ্গে এনেছেন। বাইরে বেড়াতে গেলে হালকা ধরনের বইপত্র পড়তেই ভালো লাগে, সাইকোলজির কঠিন বই না। কিন্তু এবারের কর্তা যে কোনো কারণেই হোক চাচ্ছে যেন তিনি দ্য আদার মাইন্ড বইটি পড়েন। আজ পড়া যাবে না, কারণ ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। মিসির আলি দরজার ছিটকিনি লাগাতে গেলেন। জং ধরে ছিটকিনি আটকে গেছে। অনেক চেষ্টা করেও ছিটকিনি লাগাতে পারলেন না। লাভের মধ্যে লাভ এই হলো যে ঘুম কেটে গেল। মিসির আলি ডায়েরি বের করলেন। কয়েক পৃষ্ঠা লিখবেন, এতে মস্তিষ্ক ক্লান্ত হবে। তারপরে বই নিয়ে বসবেন। সাইকোলজির কঠিন বই না। জেরোমকে জেরোমের এক নয় 3 জন। টেবিলে যদিও 2টা বাতি, তারপরে ওই আলো লেখার জন্য যথেষ্ট মনে হচ্ছে না। মিসির আলি লিখে আরাম পাচ্ছেন না। একসময় তার মনে হলো শুধু যে আলোর অভাবেই তিনি লিখে আরাম পাচ্ছেন না তা না, যে বিষয় নিয়ে লিখছেন সেই বিষয়টি লিখতেও ভালো লাগছে না। মনের ভেতরে এক ধরনের চাপ সৃষ্টি হচ্ছে। এখন রাত 1:20। আমার অনেক দিনের অভ্যাস ঘুমোতে যাবার আগে হয় কিছুক্ষণ লিখি, নয় বই পড়ি। লাল মলাটের এই ডায়েরিটা আমি কিনেছিলাম নির্জন সমুদ্রবাসের অভিজ্ঞতা লেখার জন্যে। সমুদ্রবাস এই মুহূর্তে করতে না পারলেও নির্জনবাস ঠিকই করছি। যাদের বাড়িতে আমি আছি তারা আমাকে খুবই আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে, কিন্তু আমি কেন যেন ঠিক স্বস্তি পাচ্ছি না। আমার শুধুই মনে হচ্ছে কোথাও একটা সমস্যা আছে। আমি সমস্যা ধরতে পারছি না। সমস্যার নিয়ম হলো সমস্যাটা যদি এমন হয় যে খুবই স্পষ্ট, তাহলে সেই সমস্যা ধরা যায় না, ধরতে সময় লাগে। এরা খুব আগ্রহ করে আমাকে এই বাড়িতে এনেছে। আগ্রহের পেছনের কারণটা কি? আমাকে আকাশের তারা দেখানোর জন্যে কিংবা ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবার জন্যে নিশ্চয় আনেনি। আমি অতি বিখ্যাত কোনো ব্যক্তি না যে এ বাড়িতে কিছুদিন থেকে গেলে এদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। এরা বলতে পারবে আমাদের সঙ্গে মিসির আলি কিছুদিন ছিলেন, তিনি আমাদের অতি বন্ধু মানুষ, প্রায় আসেন, আগামী সামারে আবার আসবেন। এই দেখুন মিসির আলির সঙ্গে আমাদের ছবি। সুলতান বা তার স্ত্রী আমার কাছ থেকে ঠিক কী চাচ্ছে তা এখনও ধরতে পারছি না বলে আমার অস্বস্তিটা কাটছে না। তারা কোনো বিপদে আছে বলে আমার মনে হয় না। বিপদে থাকলে প্রথম রাতেই বিপদের কথা জানতে পারতাম। এদের আচার আচরণে সামান্য অস্বাভাবিকতা আছে, এটা থাকবেই। একটা বিশাল পাঁচিল ঘেরা বাড়িতে দিনের পর দিন যদি 3টি মানুষ বাস করে, তাহলে তাদের চরিত্রে পরিবেশের প্রভাব প্রবলভাবে পড়বে। পরিবারের প্রধান মানুষটি হুইল চেয়ারে জীবনযাপন করছেন, এর প্রভাবও বাকিদের উপর পড়বে। আফ্রিকান আদিবাসী এক জনগোষ্ঠীর উপর
একবার একটা সমীক্ষা চালানো হয়েছিল। দেখা গেল এরা সবাই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। কারণ অনুসন্ধান করে পাওয়া গেল এদের দলপতি বাঁ পায়ে ব্যথা পেয়েছিল। ব্যথার কারণে সারা জীবন তাকে খুঁড়িয়ে হাঁটতে হয়েছে। তাই সংক্রমিত হয়েছে পুরো দলের উপর। আমি এই বাড়ির ৩ সদস্যকে আলাদা আলাদাভাবে দেখার চেষ্টা করছি, আবার দলবদ্ধভাবেও দেখার চেষ্টা করছি। সুলতানকে আমার মনে হয়েছে আত্মবিশ্বাসী একজন মানুষ। আমি যা করছি ঠিক করছি, আমি যা ভাবছি ঠিক ভাবছি গোত্রের একজন। একই ব্যাপার লিলির মধ্যে এবং বরকতের মধ্যেও দেখলাম। দীর্ঘদিন কোনো মানুষ যদি একটি গণ্ডিতে বাস করে, তাহলে একটা পর্যায়ে তারা তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য হারিয়ে ফেলতে শুরু করে। এদের ক্ষেত্রেও কি তাই হতে যাচ্ছে? সুলতানের ৮ ধরনের মধু এবং মধু নিয়ে তার বাড়াবাড়ি উচ্ছ্বাসের কারণটা ধরতে পারছি না। যারা মদ্যপান করেন এবং ভালো মদের ব্যাপারে যাদের আগ্রহ আছে, তাদের মধ্যে এই উচ্ছ্বাস দেখা যায়। নানান ধরনের মদ সংগ্রহ করতে এবং অতিথিদের তা দেখাতে এরা পছন্দ করেন। সুলতানের মধুর ব্যাপারটা শুরুতে আমি সেরকম কিছুই ভেবেছিলাম। পরে লক্ষ্য করলাম ব্যাপারটা সেরকম না। আমি নিশ্চিত যে সুলতান মধু খায় না, কারণ সে যখন আমাকে মধু দিচ্ছিল তখন তার নাক এবং ভুরু সামান্য কুঞ্চিত হলো। যে শুটকি কখনো খায় না, তার সামনে এক বাটি শুটকির ঝোল দিলে সে এই ভঙ্গিতেই নাক কুঁচকাবে। আমি একবার ভেবেছিলাম তাকে সরাসরি জিজ্ঞেস করি সে মধু খায় কি না। শেষ পর্যন্ত জিজ্ঞেস করিনি। আমি যে চোখ খোলা রেখে সব দেখছি, তা ঠিক এই মুহূর্তে এদের জানতে দিতে চাচ্ছি না। বরকত নামের দারোয়ানের একটা বিষয় আমার চোখে লাগছে। আমি লক্ষ্য করেছি সিঁড়ি বেয়ে উঠতে তার খুবই কষ্ট হয়। দেখে মনে হয় কষ্টটা শারীরিক। আমার ধারণা তা না। আমার ধারণা কষ্টটা মানসিক। দোতলার কোনো ভয়ঙ্কর স্মৃতি তার কি মাথায় আছে, যে কারণে দোতলায় ওঠার ব্যাপারে তার অনাগ্রহ আছে? লিলি মেয়েটি নিজের চারিদিকে এক ধরনের রহস্য তৈরি করার জন্য ব্যস্ত। এটি অস্বাভাবিক না। মেয়ে মাত্রই নিজেকে রহস্যময়ী হিসেবে উপস্থিত করতে চায়। মেয়েটি বুদ্ধিমতী। সে নানানভাবে আমার বুদ্ধির হিসেব নিতে চাচ্ছে। দাড়িপাল্লায় বুদ্ধি মাপতে চাচ্ছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমার বুদ্ধির ব্যাপারটা তার কাছে জরুরি। কেন জরুরি? সে কি আমার বুদ্ধি ব্যবহার করতে চায়? কোথায় ব্যবহার করবে? এই পর্যন্ত লিখে মিসির আলি হাই তুললেন। তার ঘুম পাচ্ছে। এখন ঘুমানো যায়। মিসির আলি বিড়বিড় করে বললেন, দিস ইজ এ ড্রিম, নাথিং বাট এ ড্রিম। যে বিস্ময়কর ঘটনা এই মুহূর্তে তার চোখের সামনে ঘটছে, সেটা স্বপ্ন ছাড়া আর কিছুই হতে পারে না। স্বপ্নে বিস্ময়কর ঘটনা খুব স্বাভাবিকভাবে ঘটে। এখানেও তাই ঘটছে। তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন তার মশারির ছাদে একটা সাপ কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। কুণ্ডুলি ভেঙে সাপটা মাথা বের করল। এই তো এখন মশারি বেয়ে নিচে নামছে। সাপের গায়ে লম্বা লম্বা দাগ থাকে। এর গায়ে ফুটি ফুটি, অনেকটা চিত্রা হরিণের মতো। তিনি আবারও বিড়বিড় করে বললেন, দিস ইজ এ ড্রিম, নাথিং বাট এ ড্রিম। স্বপ্নের নানা স্তর থাকে। তিনি নিশ্চয়ই গভীর কোনো স্তরের স্বপ্ন দেখছেন। এ ধরনের স্বপ্ন চট করে ভাঙে না। মানুষের মস্তিষ্ক স্বপ্নটা পুরোপুরি দেখানোর ব্যবস্থা করে। তার বেলাতেও এই ব্যাপারটিই হচ্ছে। স্বপ্নটা প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে দেখতে হবে। তার মস্তিষ্ক দেখাবে। তিনি না চাইলেও দেখাবে। যদি ঘটনাটা স্বপ্ন হয়ে থাকে, তাহলে তার চুপচাপ শুয়ে সাপটার দিকে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার নেই। চোখ বন্ধ করলেও সাপটা চলে যাবে না। তার চোখ বন্ধ না করার সঙ্গে স্বপ্নের কোনো সম্পর্ক নেই। আর যদি স্বপ্ন না হয়ে থাকে, তাহলে অনেক কিছুই করার আছে। শুয়ে না থেকে তার উঠে বসা দরকার। হাততালি দেয়া দরকার। সাপ শব্দ পছন্দ করে না। যে কোনো ধরনের কম্পন তার কাছে বিরক্তিকর। খাটটা দোলানো যেতে পারে। বালিশের নিচে সিগারেট আছে। সিগারেট ধরানো যেতে পারে। সিগারেটের ধোঁয়াও নিশ্চয়ই সাপটা পছন্দ করবে না। মিসির আলি উঠে বসার সিদ্ধান্ত নিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও বসতে পারলেন না। এর দুটা কারণ হতে পারে। স্বপ্নে নিজের ইচ্ছায় কিছু করা যায় না। তিনি উঠে বসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। কাজে এটা স্বপ্ন। আর স্বপ্ন না হয়ে ঘটনাটা যদি সত্যি হয়, তাহলে তিনি উঠে বসতে পারছেন না, কারণ তিনি প্রচণ্ড ভয় পেয়েছেন। ভয়ে স্নায়ুতে স্থবিরতা চলে এসেছে। মস্তিষ্ক উঠে বসার সিগন্যালটা ঠিকমতো দিতে পারছে না। যেসব রাসায়নিক বস্তু নিউরনের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে,
তাদের ভেতরের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। তিনি বালিশের নিচে হাত দিয়ে সিগারেট নিলেন, সিগারেট ধরালেন। তামাকের গন্ধ পাওয়া গেল। তাহলে কি এটা স্বপ্ন না সত্যি? স্বপ্ন হলো সিনেমার পর্দার ছবি দেখার মতো। ছবি দেখা যাবে, শব্দ শোনা যাবে, তবে কোনো গন্ধ পাওয়া যাবে না। স্বপ্ন গন্ধ এবং বর্ণহীন। তিনি গন্ধ পাচ্ছেন এবং রঙও দেখছেন। সাপের গায়ের হলুদ ফুটি স্পষ্ট দেখছেন। এই তো এখন তার হাতে বেনসন অ্যান্ড হ্যাজেসের সোনালি প্যাকেট, গাঢ় লাল রঙের উপর লেখা স্পেশাল ফিল্টার। তবে এখানেও কথা আছে, গভীর স্তরের স্বপ্নে বর্ণগন্ধ সবই থাকে। আচ্ছা, এমন কি হতে পারে তিনি যা দেখছেন তা স্বপ্ন না, বাস্তব ঘটনা? তাকে তো আগেই বলা হয়েছে এবারের দোতলায় সাপ আছে। যদি সাপ থেকেই থাকে তাহলে ঘরে সাপ আসতেই পারে, কারণ এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেয়া হয়নি। ধরে নেওয়া যায় একটা সাপ ঘরে ঢুকেছে। আলো সমস্ত প্রাণীকুলকে কৌতূহলী করে, সাপটাকেও করেছে। সে এগিয়ে এসেছে খাটের নিচে রাখা হারিকেনের দিকে। এখানে এসে সে শুনতে পেল নিঃশ্বাস ফেলার শব্দ। খাট থেকে শব্দটা আসছে। সাপটা আবার কৌতূহলী হলো। সে দেখতে গেল ব্যাপারটা কি, কিসের শব্দ, শব্দটা কোত্থেকে আসছে। দেখতে গিয়ে সে চলে গেল মশারির ছাদে। তার কৌতূহল মিটেছে বলে সে এখন চলে যাচ্ছে, কিংবা তার কৌতূহল মেটেনি। সে চলে যাচ্ছে কারণ সে বুঝতে পারছে কৌতূহল মেটার কোনো সম্ভাবনা নেই। মিসির আলি উঠে বসলেন, বালিশের কাছে হাত বাড়ালেন। টর্চ লাইটটা আছে। তিনি টর্চের আলো ফেললেন। সাপটা দেখা যাচ্ছে না। খাট বেয়ে নিচু নেমে গেছে। তিনি কয়েকবার কাশলেন, টর্চ লাইটে টোকা দিলেন, বসে বসেই খাট নাড়ালেন। তিনি এখন বিছানা থেকে নামবেন। তাকে একটা কাজ করতে হবে, ছোটোখাটো একটা পরীক্ষা। তাকে যেতে হবে বড় টেবিলটার কাছে। টেবিলের উপর ডায়েরি আছে। ডায়েরির পাতায় কিছু একটা লিখে নাম সই করতে হবে। এই মুহূর্তে যা ঘটছে তা স্বপ্ন না সত্যি তা প্রমাণ হবে ডায়েরির লেখা থেকে। সকালে ঘুম ভেঙে উঠে যদি দেখেন ডায়েরিতে কিছু লেখা নেই, তাহলে বুঝতে হবে পুরো ব্যাপারটা স্বপ্ন। আর যদি দেখেন লেখা আছে, তাহলে বুঝতে হবে যা দেখেছেন সবই সত্যি। মিসির আলি খুব সাবধানে বিছানা থেকে নামলেন। সাপটাকে প্রথমবার দেখে যে ভয় পেয়েছিলেন, সেই ভয়টা এখন আর লাগছে না, তবে গা ছমছম করছে। মেঝেতে কোথাও সাপটাকে দেখা গেল না। মিসির আলি টেবিলের কাছে গেলেন, ডায়েরিতে লিখলেন, আজ 7 তারিখ। আমি আমার মশারির উপর একটা সাপ দেখেছি। লিখে নাম সই করলেন। ডায়েরি উল্টে এমনভাবে টেবিলে রাখলেন যেন সকালে ঘুম ভাঙলেই চোখে পড়ে ডায়েরিটা উল্টানো। টেবিলের কাছ থেকে গেলেন দরজার কাছে। দরজা খুলে বাইরে যাবেন, কিছুক্ষণ বারান্দায় দাঁড়াবেন। ঘরের ভেতর দমবন্ধ লাগছে। তিনি দরজায় ছিটকিনি না দিয়ে শুয়েছিলেন। পুরনো আমলের বাড়ি, ছিটকিনি জং ধরে আটকে গিয়েছিল। যেহেতু ছিটকিনি লাগানো নেই, আংটা ধরে টানলেই দরজা খুলে যাবার কথা। কিন্তু আশ্চর্য, দরজা খুলতে পারলেন না। প্রাণপণে টেনেও দরজা নাড়ানো গেল না। মনে হচ্ছে দরজা বাইরে থেকে বন্ধ। তিনি বেশ কয়েকবার চেষ্টা করলেন, কোনো লাভ হলো না। মিসির আলি খাটে এসে উঠলেন। হইচই চিৎকার করার কোনো মানে হয় না। পুরো ব্যাপারটা স্বপ্ন হবার সম্ভাবনা অনেক বেশি। কাজে তার যা করণীয় তা হলো বিছানায় চলে যাওয়া, ঘুমিয়ে পড়া এবং ঘুম ভাঙার জন্য অপেক্ষা করা। মিসির আলি বিছানায় শুয়ে পড়লেন। শীত শীত লাগছে। পায়ের কাছে রাখা চাদর বুক পর্যন্ত টেনে দিলেন। একটা হাত রাখলেন কোলবালিশের উপর। তিনি চোখ বন্ধ করে আছেন। মাথার ভেতরে সমুদ্র গর্জনের মতো শব্দ হচ্ছে। এরকম শব্দ কেন হচ্ছে কে জানে। প্রচণ্ড ভয় পাবার পরে কি মানুষের শরীরবৃত্তীয় কর্মকাণ্ড খানিকটা এলোমেলো হয়ে যায়? তার ঘুম ভাঙল অনেক বেলায়। ঘর ভর্তি আলো। পাখপাখালি চারদিকে কিচকিচ করছে। খাটের পাশে লিলি দাঁড়িয়ে আছে, তার হাতে চায়ের কাপ। আজ মেয়েটিকে দেখে মনে হচ্ছে তার বয়স কিছুতেই 17-18 বছরের বেশি হবে না। লিলি হাসি মুখে বলল, চাচাজি, আপনি দরজার ছিটকিনি না লাগিয়ে ঘুমিয়েছেন? মিসির আলি উঠে বসতে বসতে বললেন, ছিটকিনি লাগাতে পারিনি। লিলি বলল, আমি তো আর সেটা জানি না। এর আগেও 2বার এসে বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে গেছি। এইবার কি মনে করে দরজা ধাক্কা দিলাম। ধাক্কা দিতেই দরজা খুলে গেল। চাচাজি, রাতে ঘুম কেমন হয়েছে? ভালো। নিন, চা নিন। আমি বইয়ে পড়েছি আপনি বাসি মুখে দিনের প্রথম চা খান। নাশতা তৈরি আছে। হাত মুখ ধুয়ে নিচে নামলেই নাশতা দিয়ে দেব।
তোমার শরীর এখন ভালো? শরীর খুব ভালো। কাল রাতেও ভালো ছিল। ওর সঙ্গে রাগারাগি করে বিছানায় শুয়ে পড়েছিলাম। ও আপনাকে কি বলেছে? আমার মাথা খারাপ? আমার চিকিৎসা দরকার? এই ধরনেরই কিছু। লিলি হাসতে হাসতে বলল, ওর কোনো দোষ নেই। রাগারাগির এক পর্যায়ে আমি মাথা খারাপের অভিনয় করেছি। ও আমার অভিনয় ধরতে পারে না। চাচাজি, আমার চা কেমন হয়েছে? ভালো হয়েছে। কাল রাতের খাবারটা কেমন ছিল? ভালো ছিল। আমি খুব তৃপ্তি করে খেয়েছি। আজ আপনাকে কই মাছের পাতুরি খাওয়াবো। পুঁইশাকের পাতা আনতে পাঠিয়েছি। পাওয়া গেলে হয়। এমন জংলা জায়গায় বাস করি, আশেপাশের ২-৩ মাইলের মধ্যে হাট বাজার নেই। মিসির আলি কাপে চুমুক দিতে দিতে বললেন, লিলি, একটা কাজ করো তো। টেবিলের উপর দেখো, আমার ডায়েরিটা উল্টো করে রাখা আছে। পাতাটা খুলে দেখো কি লেখা। লিলি টেবিলের কাছে গেল। ডায়েরি উল্টো করে রাখা নেই, বইগুলির উপর রাখা। লিলি বলল, চাচাজি, টেবিলের উপর কোনো ডায়েরি উল্টো করে রাখা নেই। লাল মলাটের বইটি ডায়েরি। ৭ তারিখ বের করে দেখো তো কিছু লেখা আছে কিনা। লিলি অবাক হয়ে বলল, কিছু লেখা নেই, কি লেখা থাকবে? মিসির এলে হালকা গলায় বললেন, রেখে দাও, কিছু লেখা থাকবে না। তোমার স্বামীর ঘুম কি ভেঙেছে? ওর ঘুম একটার আগে ভাঙবে না। সারা রাতে জেগে তারা দেখেছে। আপনাকে কি কি দেখাবে সব ঠিকঠাক করেছে। আজ আপনাকে কি দেখানো হবে জানেন? না। শনির বলয়। এসব দেখে কি হয় কে জানে। আমার খুবই ফালতু লাগে। চাচাজি, আমি নিচে যাচ্ছি। হাত মুখ ধুয়ে আপনি নেমে আসুন। আজ আপনি নাশতা খাবেন চুলার পাশে বসে। গরম গরম লুচি ভেজে পাতে তুলে দেব। তোমার লুচিগুলিও কি স্পেশাল? অবশ্যই। অর্ধেক ময়দা আর অর্ধেক সুজি দানা মিশিয়ে কাই তৈরি করা হয়। ১০-১২ ঘন্টা এই কাই ভেজার ন্যাকড়ায় জড়িয়ে রেখে দিতে হয়। লুচির কাই আমি কাল রাতেই তৈরি করে রেখেছি। ভালো। শুধু ভালো বললে হবে না। আপনি চলে যাবার আগে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে যাবেন। রান্নার সার্টিফিকেট। সেই সার্টিফিকেট আমি বাঁধিয়ে রাখব। অবশ্যই দিয়ে যাব। তুমি চাইলে এখনই দিতে পারি। ওমা, এখন কেন দেবেন? আমি তো এখনো আপনার জন্য রান্নাই করিনি। চাচাজি, যাই। লিলি চলে যাবার পর মিসির আলি টেবিলের কাছে গেলেন। ডায়েরি হাতে নিলেন। সেখানে স্বপ্নের কথা কিছু লেখা নেই। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গতরাতে যা দেখেছেন সবই স্বপ্ন? গভীর গাঢ় স্বপ্ন? মিসির আলি হাত মুখ ধুয়ে নিচে নামলেন। লুচি বেগুন ভাজা খেলেন। চা খেলেন। লিলি বলল, চাচাজি, আপনি ঘুরে ফিরে বাড়ি দেখুন, বাগান দেখুন। লাইব্রেরি ঘর খুলে রেখেছি। লাইব্রেরির বইপত্র দেখতে পারেন। তোমার কুকুরগুলি কি বাঁধা আছে? হ্যাঁ, কুকুর বাঁধা। বরকতকে পুঁই পাতার খোঁজে পাঠিয়েছি। বড় বড় পুঁই পাতা ছাড়া পাতুরি হয় না। বরকত এলেই কুকুরগুলির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। তখন আপনার কুকুর ভীতি থাকবে না। নীল ফুল ফোটে ওই গাছটা কোথায়? পেছনের বাগানে। বিশাল গাছ, আপনি দেখলেই চিনতে পারবেন। গাছে গুঁড়িটা বাঁধানো। পেছনের বাগানে একটা ভাঙা মন্দির আছে। মন্দিরে ঢুকবেন না, সাপের আড্ডা। কি মন্দির? কালী মন্দির। হিন্দু বাড়ি ছিল। বাড়ির মালিক অশ্বিনী রায় শাক্ত মতের মানুষ ছিলেন। স্বপ্নে দেখে তিনি কালী প্রতিষ্ঠা করেন। খুবই ইন্টারেস্টিং গল্প। আমি ভাষা ভাষা জানি। সুলতানকে জিজ্ঞেস করলেই আপনাকে বলবে। আচ্ছা, তাকে জিজ্ঞেস করব। লিলি বলল, আমি ওই দিনের মতো এক্সপ্রেসো কফি বানিয়ে আপনার জন্য নিয়ে আসছি। ঠিক আছে চাচাজি? ঠিক আছে। মিসির আলি বাড়ি দেখতে বের হলেন। রাতে বাড়িটা যত প্রকাণ্ড মনে হয়েছিল, দিনের আলোয় মনে হচ্ছে তার চেয়েও প্রকাণ্ড। তবে প্রকাণ্ড হলেও ধ্বংসস্তূপ। বাড়িটা যেন অপেক্ষা করছে কখন হুমড়ি খেয়ে পড়বে। বাড়িটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। ভয় ভয় করে। মনে হয় বাড়িটাও কৌতূহলী চোখে তাকে দেখছে, চিন্তাভাবনা করছে। চিন্তাভাবনা শেষ হলেই বাড়ি গম্ভীর গলায় ডাকবে, এই যে ভদ্রলোক, আপনার সঙ্গে কিছু কথা আছে, দয়া করে শুনে যান। মিসির আলি বাড়ির পেছনে চলে গেলেন। তিনি বৃক্ষপ্রেমিক না। গাছপালা নিয়ে তার বাড়াবাড়ি কৌতূহল নেই। কিন্তু নীলমরিচ ফুল গাছটা দেখতে ইচ্ছা হচ্ছে। বাড়ির পেছনের জায়গাটা আশ্চর্য রকমভাবে পরিষ্কার। ঝোপঝাড় নেই। বড় বড় ঘাস নেই। গাছের নিচে শুকনো পাতা পড়ে নেই। মনে হচ্ছে এই কিছুক্ষণ আগে ঝাড় দেওয়া হয়েছে।
নীলমরিচ ফুল গাছটা দূর থেকে দেখা যাচ্ছে। এমন কিছু বিস্ময়কর গাছ বলে মনে হচ্ছে না। তবে মরিচ ফুল গাছের পাশেই চেরি গাছ ফুলে ফুলে ছেয়ে আছে। পাতাশূন্য গাছ সাদা ফুলে ঢেকে আছে। মিসির আলি বিস্মিত গলায় বললেন, বাহ, সুন্দর তো। চেরি গাছের পাতা শীতকালে ঝরে যায়, এখন শীত না। তারপরেও গাছে একটা পাতা নেই কেন? জন্মভূমি ছেড়ে অন্য দেশে এসে গাছের জিনে কি কোনো পরিবর্তন হয়েছে, নাকি এটা চেরি গাছ না অন্য কোনো গাছ? তিনি নাম জানেন না। ভাঙা মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরের অংশ ঝোপঝাড়ে ঢাকা। বড় বড় কয়েকটা আম গাছ জায়গাটা অন্ধকার করে রেখেছে। উইয়ের ডিবির মতো কিছু উঁচু মাটি দেখা গেল। মন্দিরের ঠিক সামনে সারি করে লাগানো জবা গাছ। জবা গাছ এত বড় হতে মিসির আলি দেখেননি। গাছগুলি আম কাঁঠালের গাছের মতোই প্রকাণ্ড। একটা গাছেই শুধু ফুল ফুটেছে, কালচে লাল রঙের ফুল। দেখতে ভালো লাগে না। জবা ফুল ছাড়া কালী পূজা হয় না। পূজার ফুলের জন্যই কি এই গাছগুলি লাগানো? এত প্রাচীন গাছ। মিসির আলি মন্দিরের দিকে এগিয়ে গেলেন। মন্দিরের গায়ে শ্বেত পাথরের ফলকে কিসব লেখা, পড়তে ইচ্ছা করছে। বাবু অশ্বিনী কুমার রায় কর্তৃক অদ্য শনিবার বঙ্গাব্দ 1208 গৌর কালী মূর্তি অধিষ্ঠিত হইল। মিসির আলি নাম ফলকের দিকে তাকিয়ে আছেন। গৌর কালী মূর্তি ব্যাপারটা বোঝা যাচ্ছে না। কালী কৃষ্ণবর্ণ, গৌরবর্ণ না। চাচাজি, আপনার কফি। আপনাকে বলা হয়েছে মন্দিরের কাছে না আসতে, আর আপনি সোজাসুজি মন্দিরে চলে এসেছেন। আপনি দেখে একেবারে বাচ্চাদের মতো, যেটা করতে না করা সেটাই করেন। মিসির আলি কফির মগ হাতে নিতে নিতে বললেন, গৌরকালী ব্যাপারটা কি? গৌরকালী হল যে কালীর গায়ের রং গৌর, ধপধপে সাদা। বাবু অশ্বিনী রায় স্বপ্নে দেখেছিলেন মা কালী তাকে বলছেন, তুই আমাকে প্রতিষ্ঠা কর, তবে গায়ের রং কালো করিস না বাবা, গৌরবর্ণ করবি। অশ্বিনী কুমার রায় বললেন, ঠিক আছে মা, করব। দেবী তখন বললেন, আমি তোর এখানে থাকবো নগ্ন অবস্থায়, আমার গায়ে যেন কোনো কাপড় না থাকে। অশ্বিনী কুমার রায় বললেন, সেটা কি ঠিক হবে মা? কত ভক্তরা তোমাকে দেখতে আসবে। দেবী বললেন, কেউ আমাকে দেখতে আসবে না, তোকে যা করতে বললাম তুই কর। মিসির আলি বললেন, অশ্বিনী কুমার নগ্ন গৌরবর্ণের কালী প্রতিষ্ঠা করলেন? লিলি বলল, হ্যাঁ। মন্দিরে কি মূর্তি আছে? না, অশ্বিনী কুমার রায় নিজে মূর্তিটা মেঘনায় ফেলে দিয়েছিলেন। কেন? গল্পটা আমি পুরোপুরি জানি না, ভাষা ভাষা জানি। দূরবীনওয়ালা অর্থাৎ সুলতান সাহেব ভালো মতো জানে, ও আপনাকে গুছিয়ে বলবে। আগে তোমার কাছ থেকে আগোছালোভাবে শুনি। আগোছালো গল্প শুনতে আমার বেশি ভালো লাগে। ঘটনাটা হলো এরকম, যেদিন দেবী প্রতিষ্ঠিত হলো সেই রাতে অশ্বিনী বাবুকে দেবী স্বপ্নে দেখা দিয়ে বললেন, এই বোকা ছেলে, নরবলি ছাড়া শক্তির প্রতিষ্ঠা হয়? তুই এক কাজ কর, আগামী অমাবস্যায় নরবলি দে। অশ্বিনীবাবু বললেন, এইটা পারবো না মা, আমি মহাপাতক হব। দেবী বললেন, পাপ পুণ্যে তুই বুঝিস কি? তোকে যা করতে বললাম কর, নয়তো মহা বিপদে পড়বি। অশ্বিনীবাবু স্বপ্নের মধ্যেই কাঁদতে কাঁদতে বললেন, এই কাজটা পারবো না মা, নরবলি ছাড়া তুমি যা করতে বলবে তাই করব। দেবী তখন বললেন, তুই যখন পারবি না তখন আমার ব্যবস্থা আমিই করব, তখন তোর দুঃখের সীমা থাকবে না। অশ্বিনীবাবুর ঘুম ভেঙে গেল। দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে গেলেন। খুবই কান্নাকাটি শুরু করলেন। আগামী অমাবস্যায় না জেনে কি হয়। কিছু হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। অশ্বিনীবাবুর বড় মেয়েকে মন্দিরের ভেতর পাওয়া গেল। বড় মেয়ের নাম শ্বেতা, বয়স 18-19। বিয়ের কথা চলছিল। সকালে মন্দিরে ঢুকে অশ্বিনীবাবু দেখেন মেয়ের মাথা একদিকে, ধর আরেকদিকে। দেবীর খাড়ায় চাপ চাপ রক্ত। কি সর্বনাশ! অশ্বিনীবাবুর মাথা খারাপের মতো হয়ে গেল। তিনি সেই রাতেই দেবী মূর্তি মেঘনা নদীর মাঝখানে ফেলে দিলেন। ওনার কি একটাই মেয়ে ছিল? ওনার 4 মেয়ে ছিল। 2 মাসের মাথায় দ্বিতীয় মেয়েটিরও একই অবস্থা হলো। মন্দিরের ভেতর তাকে পাওয়া গেল মাথা একদিকে, ধর আরেকদিকে। অশ্বিনীবাবু বাড়িঘর বিক্রি করে বাকি 2 মেয়ে আর স্ত্রীকে নিয়ে প্রথমে গেলেন ডিব্রুগড়ে, সেখান থেকে শিলিগুড়িতে। শিলিগুড়িতে তার তৃতীয় মেয়েটিরও একই অবস্থা হলো। তখন তার স্ত্রী সীতা দেবী মামলা করলেন স্বামীর বিরুদ্ধে। সীতা দেবী বললেন, হত্যার ঘটনাগুলি তার স্বামী ঘটাচ্ছেন, দোষ দিচ্ছেন মা কালীর। ছোট মেয়েটাও বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিল। মামলার রায় কি হয়েছিল? ওনার ফাঁসি হয়েছিল। তুমি এত সব জানলে কি করে?
এই মামলা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। আমাদের দূরবীনওয়ালা সেসব লেখা সবই জোগাড় করেছিল। আপনি চাইলেই আপনাকে খুঁজে বের করে দেবে। আপনি কি চান? না, আমি চাই না। লিলি বলল, আমাকে দেখে কি বুঝতে পারছেন যে আমার মনটা খুব খারাপ? না, বুঝতে পারছি না। আমার মনটা খুবই খারাপ, কারণ পুঁই পাতা পাওয়া যায়নি। বড় বড় পুঁই পাতা দিয়ে পেঁচিয়ে পাতুরি করতে হয়। কলা পাতা দিয়েও হয়, তবে ভালো হয় না। মিসির আলি হেসে ফেলে বললেন, মন খারাপের কারণটা তো মনে হয় খুবই গুরুতর। আপনার কাছে গুরুতর মনে না হতে পারে, আমার কাছে গুরুতর। ও যেমন তারা দেখে, আমি করি রান্না। কোনো রাতে যদি আকাশ মেঘে ঢাকা যায়, ওর প্রচণ্ড মেজাজ খারাপ হয়। ঠিক সেরকম আমি যখন রান্নার জিনিসপত্র পাই না, আমার মেজাজ খারাপ হয়। এটা কি দোষের? না, দোষের না। এত সুন্দর বাগান, তুমি এখানে বেড়াতে আসো না? লিলি বলল, কখনো না। ন্যাংটা দেবীর আশেপাশে আমি থাকবো? পাগল হয়েছেন? তাছাড়া গাছপালা আমার ভালো লাগে না। চাচাজি শুনুন, আমি চলে যাচ্ছি। খবরদার, আপনি কিন্তু মন্দিরের ভেতর ঢুকবেন না। আচ্ছা, ঢুকবো না। তোমার স্বামীর ঘুম ভেঙেছে? হুম, ভেঙেছে। তার নাস্তা খাওয়া শেষ? সে নাস্তা খাবে না। দুপুরে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। ঘুম না এলে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবে। কেন? রাত জাগবে। আজ সে আপনাকে নিয়ে তারা দেখবে। আজকে অমাবস্যা? আগামীকাল অমাবস্যা। মিসির আলি বললেন, কদিন ধরেই যেমন মেঘলা মেঘলা যাচ্ছে, অমাবস্যার রাতে যদি আকাশে মেঘ থাকে তাহলে তো সমস্যা। লিলি নিচু গলায় বলল, আপনার আর কি সমস্যা? সমস্যা আমার। আকাশে মেঘ দেখলেও প্রচণ্ড রেগে যায়, হইচই করে। অমাবস্যা হলো বৃষ্টির সময়। অন্যদিন বৃষ্টি না হলে অমাবস্যায় বৃষ্টি হবেই। চাঁদের আকর্ষণ বিকর্ষণের কিছু ব্যাপার নিশ্চয়ই আছে। আমি জানি না, আপনি নিশ্চয়ই জানেন। আমিও জানি না। কফির মগটা দিন, আমি নিয়ে চলে যাই। দুপুরের রান্না হলে খবর দেব, চলে আসবেন। এখন নিজের মনে ঘুরে বেড়ান, শুধু দয়া করে মন্দিরে ঢুকবেন না। মিসির আলি নীল মরিচ গাছের নিচে বসলেন। কালো সিমেন্টে বাঁধানো বেদি, বসার জন্য সুন্দর। বই সঙ্গে নিয়ে এলে বই পড়া যেত। দোতলায় উঠে বই আনতে ইচ্ছা করছে না। আচ্ছা, গত রাতের ঘটনাটা নিয়ে কি কিছু ভাববেন? না থাক, এখনো সময় হয়নি। মন্দিরের ভেতরটা একবার উঁকি দিয়ে দেখতে ইচ্ছা করছে। মেয়েটা যদিও নিষেধ করেছে, নিষেধ অগ্রাহ্য করার একটা প্রবণতা হয়তো মানুষের ডিএনএর ভেতরই আছে। মানুষকে যেটাই নিষেধ করা হয়েছে সেটাই সে করেছে। ব্যাপারটা শুরু করেছিলেন আদিমানব আদম। তাকে কোনো ব্যাপারে নিষেধ করা হয়নি, শুধু বলা হয়েছিল গন্ধম ফলটা খেও না। আদম প্রথম যে কাজটা করলেন সেটা হলো গন্ধম ফল খাওয়া। অ্যাডমন্ড হিলারির মাঠ ছিল উচ্চতা ভীতি। তিনি তার পুত্রকে বললেন, তুমি আর যাই করো, বাড়ির ছাদে উঠবে না। সেই হিলারি এভারেস্ট চূড়ায় উঠে বসে থাকলেন। মিসির আলি মন্দিরের দিকে রওনা হলেন। ভেতরে ঢোকার কোনো দরকার নেই, তিনি শুধু উঁকি দিয়ে চলে আসবেন। পরিত্যক্ত মন্দিরে সাপ থাকা স্বাভাবিক, তবে কাল রাতের ঘটনার পর দিনের সাপ তত ভয়ঙ্কর হবে বলে মনে হয় না। মন্দিরে ঢোকার দরজাটা কাঠের, দরজায় হুক আছে, তালা লাগানোর ব্যবস্থাও আছে, কিন্তু দরজায় তালা নেই। মিসির আলি ধাক্কা দিতেই দরজা খুলল। মেঝে শ্বেত পাথরের, ঝকঝক করছে। মনে হচ্ছে এইমাত্র কেউ এসে সাবান পানি দিয়ে ধুইয়ে দিয়ে গেছে। তার চেয়েও বিস্ময়কর ঘটনা হলো, মন্দিরে মূর্তি আছে, গৌরকালীন নগ্ন মূর্তি। এখানেই বিষয়ের সমাপ্তি না। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার হলো, মূর্তিটি দেখতে অবিকল লিলির মতো, যেন কোনো ভাস্কর্য এসে লিলিকে দেখে পাথর কেটে কেটে মূর্তি বানিয়েছে। কাকতালীয়ভাবে একটা মানুষের চেহারার সঙ্গে পুরনো মূর্তির চেহারা মিলে যাবে, এটা বিশ্বাসযোগ্য না। এটা খুবই অবিশ্বাস্য একটা ঘটনা। মিসির আলি মন্দির থেকে বের হলেন। চেরি গাছটার নিচে বরকত দাঁড়িয়ে আছে। তার হাতে শলার ঝাড়ু, বাগান ঝাড় দিতে এসেছে। তবে সে এই মুহূর্তে বাগান ঝাড় দিচ্ছে না। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিসির আলির দিকে। সেই দৃষ্টিতে কৌতূহল, বিস্ময়, আনন্দ কোনো কিছুই নেই। সে তাকিয়ে আছে মাছের মতো ভাবলেশীন চোখে। মিসির আলি মন্দির থেকে বের হয়ে মন্দিরের পেছনের দিকে হাঁটতে শুরু করলেন। বরকত চোখের দৃষ্টিতে এখনও তাকে অনুসরণ করছে। তার দৃষ্টির আড়ালে যাবার জন্যই মন্দিরের পেছনে চলে যাওয়া দরকার। মন্দিরের পেছনটা সম্পূর্ণ অন্যরকম। একটা কুয়া আছে, কুয়ার পাড় পাথর দিয়ে বাঁধানো। কুয়ার উপরে তারের জাফরি, সেখানে বাগান বিলাস গাছ।
গাছ ভর্তি ফুল, অন্ধকার কুয়া ফুলের কারণে আলো হয়ে আছে। নদীর কাছের বাড়িতে কখনো কুয়া থাকে না। এই কুয়াটাই প্রমাণ করে দিচ্ছে একসময় নদী অনেক দূরে ছিল। মিসির আলি কুয়ার পাড়ে উঠলেন। পানি আছে কিনা দেখতে হবে, পাথর নিয়ে ফেলতে হবে। মিসির আলি কুয়াতে পাথর ফেলতে পারলেন না। তার আগেই তাকে চমকে উঠতে হলো, কারণ ঝাঁটা হাতে বরকত এসে দাঁড়িয়েছে। মিসির আলি বললেন, কিছু বলবে? বরকত জবাব দিল না, চোখও নামিয়ে নিল না। মিসির আলি বললেন, বাগান ঝাড় দিতে এসেছ? বরকত বলল, না। মিসির আলি বললেন, তোমার কুকুরগুলির সঙ্গে এখনো পরিচয় হয়নি। চলো যাই, কুকুরগুলির সঙ্গে পরিচিত হয়ে আসি। বরকত বলল, আপনারে ডাকে। কে ডাকে? বরকত এই প্রশ্নের জবাব না দিয়ে বাড়ির দিকে আঙুল উঁচিয়ে দেখালো। মিসির আলি বললেন, কে ডাকছে, লিলি? বরকত জবাব দিল না, আঙুল উঁচিয়ে রাখল। মিসির আলি আঙুল লক্ষ্য করে এগুলেন। বরকত এখনও হাত নামাচ্ছে না। তীর চিহ্ন আঁকা সাইনবোর্ডের মতো হাত স্থির করে রেখেছে। তাকে দেখাচ্ছে কাকতাড়ুয়ার মতো। হাতের আঙুল লক্ষ্য করে মিসির আলি উপস্থিত হলেন লাইব্রেরি ঘরে। বিরাট ঘর। সাধারণত লাইব্রেরি ঘরের চারদিকে বই থাকে। এ ঘরের একদিকের দেয়ালে বই রাখা। কোনো আলমিরা নেই, সব বই র্যাকে রাখা। র্যাকের উচ্চতা এমন যে হুইল চেয়ারে বসেই হাত বাড়িয়ে বই নেওয়া যায়। লাইব্রেরি ঘরের ঠিক মাঝখানে হুইল চেয়ারে সুলতান বসে আছে। সুলতানের সামনে টি টেবিলের মতো ছোট্ট টেবিল। সুলতানের উল্টো দিকে আরেকটা হুইল চেয়ার। সুলতান হাসি মুখে বলল, স্যার কেমন আছেন? মিসির আলি বললেন, ভালো। আপনার বসার জন্য একটা হুইল চেয়ার রেখে দিয়েছি। তাই তো দেখছি। সুলতান গলার স্বর গম্ভীর করে মাথা সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে বলল, সাধারণ চেয়ার না রেখে আপনার জন্য হুইল চেয়ার কেন রেখেছি বলতে পারবেন? না, বলতে পারবো না। আপনি কি বিস্মিত হচ্ছেন? সামান্য হচ্ছি। স্যার, বিস্মিত হবার কিছু নেই। আমি ব্যাখ্যা করলেই বুঝবেন। আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করাটা খুবই যুক্তিযুক্ত। আপনি চেয়ারটায় আরাম করে বসুন, আমি ব্যাখ্যা করছি। মিসির আলি বসলেন। সুলতান বলল, চেয়ারের কন্ট্রোলগুলি দেখে নিন। পায়ের এখন আর আপনার কোনো ব্যবহার নেই। চেয়ার ঘোরানো, সামনে পেছনে যাওয়া সবই এখন থেকে করবেন হাতে। কাজটা এক হাতেও করতে পারবেন, তবে দুটা হাত ব্যবহার করলে পরিশ্রম কম হবে। মিসির আলি বললেন, আমার তার এই চেয়ারে বসে অভ্যস্ত হবার দরকার নেই। আমি বসলাম আমার মতো। আপনি হুইল চেয়ারের রহস্যটা ব্যাখ্যা করুন। সুলতান বলল, স্যার, লিলি আপনাকে চাচাজি ডাকে। সেই সূত্রে আপনি অবশ্যই আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, বলবো। এখন বলি কেন আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করলাম। আমি আকাশের বিশেষ বিশেষ দিকে টেলিস্কোপ ফিট করি। তারপর আসে ফোকাসের ব্যাপারটা। টেলিস্কোপ স্ট্যান্ডে বসিয়ে এই কাজটা আমাকে করতে হয় হুইল চেয়ারে বসে। একবার টেলিস্কোপ সেট করা হয়ে গেলে সেখানে আর হাত দেওয়া যাবে না, সেটিং বদলানো যাবে না। স্যার, বুঝতে পারছেন? পারছি। হুইল চেয়ারে বসে আমি টেলিস্কোপ সেট করলাম। তারপর হুইল চেয়ার নিয়ে সরে গেলাম। আপনি আরেকটা হুইল চেয়ার নিয়ে টেলিস্কোপের কাছে চলে এলেন। আপনাকে কষ্ট করতে হলো না। আপনাকে আর দাঁড়িয়ে হাঁটু গেড়ে কিংবা কুঁচু হয়ে টেলিস্কোপে চোখ রাখতে হবে না। হুইল চেয়ারের লজিকটা কি এখন আপনার কাছে পরিষ্কার হয়েছে? মিসির আলি হাসি মুখে বললেন, হ্যাঁ, পরিষ্কার হয়েছে। খুবই যুক্তিযুক্ত ব্যাখ্যা। ব্যাখ্যাটা চট করে মাথায় আসে না বলে শুরুতে হুইল চেয়ার দেখে একটা ধাক্কার মতো খেয়েছিলাম। সুলতান হাসতে হাসতে বলল, আজ যেমন মন্দিরে ঢুকে আপনি একটা ধাক্কার মতো খেলেন। মন্দিরে ঢুকে দেখলেন গৌর কালীর মূর্তি দেখতে অবিকল লিলির মতো। এরও কিন্তু অত্যন্ত সরল ব্যাখ্যা আছে। কী ব্যাখ্যা? গৌরকালীর মূর্তি বাবু অশ্বিনী কুমার অনেক আগেই নদীতে ফেলে দিয়েছিলেন। এই মূর্তি পরে আমি বানিয়েছি। হুইল চেয়ারে বসে জীবন কাটে না। নানান ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখতে গিয়ে মাইকেল অ্যাঞ্জেলো হবার হাস্যকর চেষ্টা। ছেনি হাতুড়ি দিয়ে পাথর কাটাকাটি। মূর্তিটা সুন্দর হয়েছে। মোটেও সুন্দর হয়নি। মুখের আদলটা শুধু এসেছে, আর কিছু আসেনি। নগ্ন মূর্তি বললে আপনি লজ্জায় ভালোমতো তাকাননি। ভালোমতো তাকালে ত্রুটিগুলি ধরতে পারতেন। মূর্তির একটা হাত বড়, একটা ছোট। পায়ের প্রপোর্শনও ঠিক হয়নি। হাঁটু যেখানে থাকার কথা তার চেয়ে উঁচুতে হয়েছে। আপনি এখন যদি দেখেন তাহলে ত্রুটিগুলি চোখে পড়বে। মূর্তিটা নগ্ন কেন বানিয়েছি সেই ব্যাখ্যা শুনতে চান? তারও ব্যাখ্যা আছে। না,
এর ব্যাখ্যা আমার কাছে আছে। গৌরকালীর মূর্তিটা ছিল নগ্ন। তুমি মন্দিরে গৌরকালী প্রতিষ্ঠা করতে চেয়েছ, অতীত ফিরিয়ে আনার চেষ্টা। ইংরেজিতে সহজভাবে বলা যায় অ্যান অ্যাটেম্প্ট টু রিক্রিয়েট দ্য পাস্ট। ব্যাপারটা তাই। বাবু অশ্বিনী রায়ের ঘটনাটা আমাকে খুবই আলোড়িত করে। আমার মূর্তি বানানোতেও তার একটা ছায়া পড়েছে। মিসির আলি বললেন, তোমার কি মাঝে মাঝে নিজেকে বাবু অশ্বিনী কুমার মনে হয়? সুলতানকে দেখে মনে হলো মিসির আলির এই কথায় সে একটা ধাক্কার মতো খেয়েছে। নিজেকে সামলাতে তার সময় লাগছে। তার ভুরু কুঁচকে আছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বলল, এই কথাটা কেন বললেন স্যার? এমনি বললাম। মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা থেকে এটা মনে হলো, কোনো মানুষকে খুব বেশি পছন্দ হয়ে গেলে জীবনযাত্রায় সেই মানুষটার ছায়া পড়ে। সুলতান কঠিন গলায় বলল, অশ্বিনী কুমার একজন সিরিয়াল কিলার। সে ঠান্ডা মাথায় একের পর এক মানুষ খুন করেছে। খুনগুলি করেছে অতি প্রিয়জনদের, নিজের কন্যা। তাকে আমার পছন্দ হবে কেন? মানুষের পছন্দ অপছন্দের ব্যাপারটা অত্যন্ত বিচিত্র। মানুষ সুন্দর যেমন পছন্দ করে, অসুন্দরও করে। সবাই করে না, কেউ কেউ হয়তো করে। সুন্দরের পূজাও সবাই করে না, কেউ কেউ করে। সুলতান অসহিষ্ণু গলায় বলল, আপনি কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলুন। মিসির আলি শান্ত গলায় বললেন, আমার ধারণা অশ্বিনীবাবুর ব্যাপারটা তোমার মাথায় ঢুকে গেছে। তুমি তার মতো করে জীবনযাপন করতে চাচ্ছ। তুমি আকাশের তারা দেখো, কারণ অশ্বিনীবাবু দেখতেন। সুলতান কঠিন গলায় বলল, আপনাকে কে বলল অশ্বিনীবাবু তারা দেখতেন? মিসির আলি সহজ গলায় বললেন, আমাকে কেউ বলেনি, আমি অনুমান করছি। এই অনুমানের পেছনে ভিত্তি আছে। তোমার সঙ্গে গল্প করার ফাঁকে ফাঁকে আমি লাইব্রেরিতে সাজানো বইগুলির উপর চোখ বুলিয়েছি। চামড়ায় বাঁধানো, সোনার জলে নাম লেখা বেশ কিছু পুরনো বই দেখলাম। আকাশের তারা নিয়ে লেখা দুটা বই চোখে পড়েছে। একটার নাম তারা পরিচিতি, আরেকটার নাম আকাশ পর্যবেক্ষণ। একটা ইংরেজি বই আছে, ওয়েস্টার্ন হেমিসফিয়ার স্টার্স। এখন তুমি বলো, এই বইগুলি কি অশ্বিনীবাবুর? হ্যাঁ। উনি কি আকাশ দেখতেন? হ্যাঁ, দেখতেন। তার একটা দূরবীন ছিল, ম্যাকঅ্যালিস্টার কোম্পানির চং দূরবীন। উনি তারা দেখতেন বলে কি তুমি এখন তারা দেখছো? সুলতান কিছুক্ষণ চুপ করে থেকে নিচু গলায় বলল, না, ব্যাপারটা সেরকম না। আকাশের বিষয়ে আমার কৌতূহল ছোটবেলা থেকেই ছিল। তবে অশ্বিনীবাবুর লেখা ডায়েরি পড়ে আমি টেলিস্কোপ কিনতে আগ্রহী হই, এটা ঠিক। তিনি আকাশ দেখতেন এবং কী দেখলেন তা খুব গুছিয়ে লিখে রাখতেন। পড়তে ভালো লাগে। তার মানে এই না যে আমি তার জীবনযাত্রা অনুসরণ করছি। আপনি নিশ্চয়ই বলবেন না মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, এখন আমি মানুষ বলি দেওয়া শুরু করব? মিসির আলি বললেন, অশ্বিনীবাবুর লেখার ডায়েরিটা কি আমি পড়তে পারি? অবশ্যই পড়তে পারেন। আপনি কিন্তু স্যার আমার প্রশ্নের জবাব দেননি। প্রশ্নটা যেন কি? প্রশ্নটা হলো, আপনার কি ধারণা আমিও মানুষ বলি দিচ্ছি? গ্রাম থেকে মানুষ ধরে এনে গোপনে বলি দিয়ে মন্দিরের পেছনের কুয়ায় ফেলে দিচ্ছি? আমাকে কি অসুস্থ মানুষ বলে মনে হচ্ছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ছোটোখাটো অসুখগুলি চট করে ধরা যায়, কিন্তু ভয়ঙ্কর অসুখগুলি মানুষের মস্তিষ্কের গভীরে বাস করে। এদের চট করে ধরা যায় না। যেমন অশ্বিনীবাবুর কথাই ধরা যাক। তার ভয়ঙ্কর অসুখ ধরতে অনেক সময় লেগেছিল। অশ্বিনীবাবুর সবচেয়ে কাছের মানুষ তার স্ত্রী পর্যন্ত ধরতে পারেননি। 3টি মেয়ের মৃত্যুর পর ধরতে পারলেন। সুলতান হতভম্ব গলায় বলল, স্যার, আপনি তো দেখি সত্যি সত্যি আমাকে অশ্বিনীবাবুর দলে ফেলে দিয়েছেন। ঠিক করে বলুন তো, আপনি আমার সম্পর্কে কী ভাবছেন? এখন পর্যন্ত আমি কিছুই ভাবছি না, তবে আমার অবচেতন মন নিশ্চয়ই ভাবছে। অবচেতন মনের কর্মকাণ্ড খুব অদ্ভুত। অবচেতন মনকে মাঝে মাঝে আমার কাছে আত্মভোলা শিশুর মতো মনে হয়, যে শিশু নিজের মনে খেলছে। জিগসো পাজলের খেলা, একটা টুকরার সঙ্গে আরেকটা টুকরা জোড়া দিয়ে ছবি বানাচ্ছে, ছবি ভেঙে ফেলছে, আবার বানাচ্ছে। মাঝে মাঝে অদ্ভুত কোনো ছবি তৈরি হয়ে গেলে অবাক বিষয়ে কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে আবার সেই ছবিও নষ্ট করে ফেলছে। সুলতান শান্ত গলায় বলল, স্যার শুনুন, আমার কোনো ছবি দাঁড় করাতে হলে সরাসরি আমাকে জিজ্ঞেস করলেই হবে, আমি জবাব দেব। অনুমানের উপর কিছু দাঁড় করানোর প্রয়োজন নেই। মিসির আলি বললেন, অবচেতন মন কাউকে জিজ্ঞেস করে কাজ করে না।
জিজ্ঞাসাবাদের বিষয়টি চেতন মনের, অবচেতন মনের না। তবে চেতন মন থেকে সে যে তথ্য নেয় না তা না, তথ্য নেয়। যেটা তার পছন্দ তাই নেয়, সব তথ্য নেয় না। সুলতান ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, স্যার, আমার নিজের ধারণা এই বাড়িটা আপনার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। জেলখানার মতো উঁচু পাঁচিলে ঘেরা বিরাট বাড়ি, গেট সবসময় তালাবন্ধ, 3টা কুকুর বাড়ি পাহারা দিচ্ছে। আপনার ধারণা হয়েছে আপনি বন্দী হয়ে গেছেন। যে মুহূর্তে মানুষ নিজেকে বন্দী ভাবে সেই মুহূর্ত থেকে তার চিন্তার ধারা বদলে যায়। আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন এইভাবেই চিন্তা করতাম। যে মুহূর্তে হুইল চেয়ারে বন্দী হয়েছি সেই মুহূর্ত থেকে অন্যভাবে চিন্তা করা শুরু করেছি। আপনার বেলাতেও তাই হচ্ছে। আপনি আমাকে সহজভাবে গ্রহণ করতেই পারছেন না। আপনি ধরেই নিয়েছেন আমি হচ্ছে হুইল চেয়ারে বসা অশ্বিনী বাবু। মিসির আলি কিছু বললেন না। সুলতান বলল, আপনি খেতে যান, আপনার খাবার দেওয়া হয়েছে। তুমি খাবে না? না, আমার মেজাজ খুবই খারাপ। আপনার কারণে মেজাজ খারাপ না, আকাশ মেঘে ঢাকা, তারা দেখা যাবে না, এই জন্যে মেজাজ খারাপ। মেজাজ খারাপ নিয়ে আমি খেতে পারি না। আপনি খেতে যান, আমি অশ্বিনীবাবুর ডায়েরিটা খুঁজে বের করি। তার অনেক খাতাপত্রের সঙ্গে ডায়েরিটা আছে, খুঁজে বের করতে সময় লাগবে। পুঁই পাতা পাওয়া যায়নি কথাটা সত্যি না, পাতা পাওয়া গেছে। সেই পাতায় কই মাছের পাতুরি রান্না হয়েছে। লিলি মিসির আলির পাতে মাছ তুলে দিয়ে হাসতে হাসতে বলল, দেখলেন কেমন বোকা বানালাম। আয়োজন প্রচুর। মাছে আছে 3 রকমের, চিংড়ি মাছ, মলা মাছ আর কই মাছ। নানান ধরনের ভর্তা ভাজি। কুচকুচে কালো রঙের একটা ভর্তা দেখা গেল, আরেকটার বর্ণ গাঢ় লাল। পাশাপাশি 2টা বাটিতে লাল এবং কালো ভর্তা রাখা হয়েছে, যার থেকে ধারণা করা যায় যে শুধু রান্না না, খাবার সাজানোর একটা ব্যাপারও মেয়েটার মধ্যে আছে। লিলি বলল, চাচাজি, এই দেখুন, কালো রঙের এই বস্তু হলো কালিজিরা ভর্তা। কই মাছের পাতুরি আপনার পাতে তুলে দিয়েছি বলেই এটা দিয়ে খাওয়া শুরু করবেন না। কালিজিরা দিয়ে কয়েক নলা ভাত খেলে মুখে রুচি চলে আসবে, তখন যাই খাবেন তাই ভালো লাগবে। মিসির আলি বললেন, আমার রুচির কোনো সমস্যা নেই, তারপরেও তুমি যেভাবে খেতে বলবে আমি সেইভাবেই খাবো। লাল রঙের বস্তুটা কি? মরিচ ভর্তা, শুকনো মরিচের ভর্তা। আমি ঝাল খেতে পারি না। এই মরিচ ভর্তার বিশেষত্ব হচ্ছে ঝাল নেই বললেই হয়। বিশেষ প্রক্রিয়ায় শুকনো মরিচ থেকে ঝাল দূর করা হয়েছে। বিশেষ প্রক্রিয়াটা শুনতে চান? শুনে আমার কোনো লাভ নেই, তবু বলো। শুকনো মরিচ লেবু পানিতে ডুবিয়ে রাখলে মরিচের ঝাল চলে যায়, ভিনেগারে ডুবিয়ে রাখলেও হয়। আমি ঝাল দূর করেছি লেবু পানিতে ডুবিয়ে। বিচিত্র ধরনের রান্নাবান্না তুমি কি কারো কাছ থেকে শিখেছ, না নিজে মাথা কাটিয়ে বের করেছ? বেশিরভাগ রান্নাই আমি আমার নানির কাছ থেকে শিখেছি। নানি আমাকে রান্না শিখিয়েছেন, তার চেয়েও বড় কথা রান্নার মন্ত্র শিখিয়েছেন। আমি প্রায় 20টার মতো রান্নার মন্ত্র জানি। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, রান্নার কি মন্ত্র আছে? লিলি সহজ ভঙ্গিতে বলল, হ্যাঁ, মন্ত্র আছে। এই মন্ত্র কাউকে শেখানো নিষেধ। মন্ত্র শেখালে তার পাওয়ার চলে যায়, কিন্তু আপনি চাইলে আপনাকে শেখাবো। আমি রান্না শিখতে চাচ্ছি না, কিন্তু মন্ত্রটা শিখব। মন্ত্রটা সত্যি শিখতে চান? শিখতে চাই না, শুধু শুনতে চাই। যে কোনো একটা মন্ত্র বললেই হবে। লিলি বলল, এক এক রান্নার এক এক মন্ত্র। ছোট মাছ রান্নার মন্ত্রটা বলি। ছোট মাছের সঙ্গে তেল মশলা মাখাতে হয়, চুলায় হাঁড়ি দিয়ে আগুন দিতে হয়। হাঁড়ি পুরোপুরি গরম হবার পর তেল মশলা মাখা মাছটা হাঁড়িতে দিয়ে মন্ত্রটা পড়তে হয় 10 বার। তারপর পানি দিতে হয়। পানি এমনভাবে দিতে হয় যেন মাছের উপর 2 আঙুল পানি থাকে। এই মন্ত্রের নাম 10-2 মন্ত্র। পানি ফুটতে শুরু করলেই রান্না শেষ। আরেকবার মন্ত্রটা পড়ে ফুঁ দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে হাঁড়ি নামিয়ে ফেলতে হবে। তরকারি বাটিতে ঢালার আগে আর ঢাকনা নামানো যাবে না। এখন মন্ত্রটা বলো। লিলি বলল, মন্ত্রটা অনেক লম্বা। শুরুটা এরকম: উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে সাগর, নদীতে সপ্তডিঙায় চাঁদ সদাগর। আমি চুলার ধারে, ধোঁয়া বেসুমার, অগ্নিবিনা রন্ধন হবে প্রতিজ্ঞা আমার। অগ্নি আমার ভাই, জল আমার বোন, আমি কন্যা চম্পাবতী, শোন মন্ত্র শোন। আশ্বিনে আশ্বিনা বৃষ্টি, কার্তিকে হিম, শরীরে দিয়াছি বন্ধন, আলিফ লাম মিম। মিসির আলি মন্ত্র শুনে হাসলেন। লিলি বলল, চাচাজি হাসবেন না, এই মন্ত্র পড়ে একবার ছোট মাছ রান্না করে দেখুন,
10 বার মন্ত্র পড়ার পর 2 আঙুল পানি, আর কিছু লাগবে না। মিসির আলি বললেন, লিলি, আমার ধারণা মন্ত্রটা হলো টাইমিং। সেই সময় তো গ্রামেগঞ্জে ঘড়ি ছিল না। রান্নার মতো তুচ্ছ বিষয় ঘড়ির ব্যবহারের প্রশ্নই আসে না। আমার ধারণা তখন মন্ত্র পড়ে সময়ের হিসাব রাখা হতো। তুমি যে মন্ত্রটা বললে, এই মন্ত্র 10 বার বলতে যত সময় লাগে ততটা সময় তেল মশলা মাখানো মাছ গরম চুলায় রাখলেই হবে। তুমি এক কাজ করো, ঘড়ি দেখে 10 বার মন্ত্র পড়তে কত সময় লাগে সেটা বের করো, তারপর মন্ত্র ছাড়া সময় দেখে রান্না করো, দেখবে রান্না ঠিকই হয়েছে। লিলি বলল, আপনার আসলেই অনেক বুদ্ধি। মন্ত্র যে কিছুই না, সময়ের হিসেব, এটা আমিও টের পেয়েছি, কিন্তু আমার অনেক সময় লেগেছে। আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেছেন। আপনি কি যে কোনো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে করে ফেলেন? এই ক্ষমতা কি সত্যি আপনার আছে? মিসির আলি কিছু বললেন না। তিনি লক্ষ্য করলেন লিলির তীক্ষ্ণ চোখে তাকে দেখছে। সে কি কিছু বলার চেষ্টা করছে? প্রশ্নের ভেতরেও লুকোনো প্রশ্ন থাকে। মেয়েটির এই প্রশ্নের ভেতর লুকানো কোনো প্রশ্ন কি আছে? লিলি বলল, মিষ্টি জাতীয় কিছু রান্না করিনি। আপনি কি মধু খাবেন? মধু এনে দেব? ওই দিন খোলসা ফুলের মধু খেয়েছেন, আজ কেওড়া ফুলের মধু খান। না। লিলি হঠাৎ গম্ভীর হয়ে বলল, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান? জিজ্ঞেস করতে চাইলে করতে পারেন। মিসির আলি বললেন, সুলতান চিঠিতে একটা মেয়ের কথা বলেছিল, ওই মেয়েটি সত্যি আছে? সালমা নাম, 15-16 বছর বয়স, অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন মেয়ে। লিলি সহজ গলায় বলল, থাকবে না কেন, আছে। দূরবীনওয়ালাকে বললেই সে আপনাকে দেখাবে। মিসির আলি বললেন, মেয়েটা থাকে কোথায়? লিলি বলল, মেয়েটা কোথায় থাকে তা দিয়ে কী করবেন? মেয়েটার সত্যি কোনো ক্ষমতা আছে কিনা এটা জানা জরুরি, তাই না? মেয়েটা সত্যি কি ক্ষমতা আছে? মেয়েটা শুধু যে ক্ষমতা আছে তা না, ভয়াবহ ক্ষমতা আছে। তুমি নিজে দেখেছ? হ্যাঁ। আপনি তাকে দেখে খুবই অবাক হবেন। প্রথমে আপনার বিশ্বাস হবে না, ভাববেন ঠাট্টা করা হচ্ছে। মিসির আলি বললেন, তুমি কি সেই মেয়ে? লিলি হ্যাঁ সূচক মাথা নেড়ে খিলখিল করে হেসে ফেলল এবং প্রায় সঙ্গে সঙ্গে হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল, চাচাজি শুনুন, মধু আপনাকে খেতেই হবে। ইচ্ছা না করলেও খেতে হবে। দূরবীনওয়ালা যদি শুনে আপনাকে মধু দেয়া হয়নি তাহলে খুব রাগ করবে। আমাকে বলা হয়েছে আজ যেন কেওড়া ফুলের মধু দেয়া হয়। মধু না খেলে সুলতান রাগ করবে। রাগের চেয়েও যেটা করবে তা হলো মেজাজ খারাপ। মিসির আলি বললেন, নিয়ে এসো তোমার মধু। লিলি বলল, সুন্দরবনের বানররা মধু কিভাবে খায় এই গল্প কি আপনি জানেন? না, জানি না। আপনি আঙুলে মধু মাখিয়ে খেতে শুরু করুন, আমি গল্পটা করি। ছোট বাচ্চাদের যেমন গল্প বলে বলে খাবার খাওয়াতে হয়, আপনাকেও সেরকম গল্প বলে বলে মধু খাওয়াবো। ঠিক আছে, শুরু করো তোমার গল্প। কোনো বানরের যখন মধু খেতে ইচ্ছা করে সে তখন নদীর পাড়ে চলে যায়, সারা গায়ে কাদা মাখে, তারপর রোদে বসে এই কাদা শুকায়, আবার যায় কাদায়, আবারও কাদায় হুটোপুটি করে গায়ে কাদা মাখে, আবারও রোদে শুকায়। এই প্রক্রিয়াটি কয়েকবার করার পর বানরের গায়ে শক্ত কাদার একটা স্তর পড়ে যায়। তখন সে মহানন্দে চাক ভেঙে মধু খায়। মৌমাছিরা কাদার স্তরের জন্যে তার গায়ে হুল ফুটাতে পারে না। বুলেট প্রুফ জ্যাকেটের মতো মৌমাছি প্রুফ কর্দম জামা। চাচাজি, ঘটনাটা কি আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ, ইন্টারেস্টিং তো বটেই। সুন্দরবনের মধু নিয়ে আমি এর চেয়েও 100 গুণ ইন্টারেস্টিং একটা গল্প জানি, সেটা আজ বলবো না, অন্য একদিন বলবো। সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি যে মুষলধারে পড়ছে তা না, তবে বাতাস প্রবল বেগে বইছে। বাড়ির চারদিকে প্রচুর গাছপালা বলে ঝড়ের মতো শব্দ হচ্ছে। এমন ঝড় বৃষ্টির রাতে আকাশ দেখার প্রশ্নই আসে না। মিসির আলি দোতলায় তার ঘরে আধশোয়া হয়ে আছেন। কিছুক্ষণ আগে রাতের খাবারের পর্ব শেষ করে এসেছেন। বিছানা থেকে আর নামতে হবে না এটা ভেবেই শান্তি শান্তি লাগছে। ঝড় বৃষ্টি শুরু হবার সঙ্গে সঙ্গেই আবহাওয়া শীতল হয়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। যতই সময় যাচ্ছে ততই ঠান্ডা বাড়ছে। মিসির আলি তার গায়ে পাতলা চাদর দিয়েছেন, কোলবালি সারাহারি রেখে তার উপর পা তুলে দিয়েছেন। মোটামুটি আরামদায়ক অবস্থান। তার মাথার কাছে টেবিলের উপর একটা হারিকেন এবং কেরোসিনের টেবিল ল্যাম্প। তাতেও ঘরে তেমন আলো হচ্ছে না। মিসির আলির হাতে অশ্বিনী কুমার বাবুর হাতে লেখা ডায়েরি। লেখা খুব স্পষ্ট নয় এবং যথেষ্ট পরিমাণে পেঁচানো। এই আলোয় পড়তে কষ্ট হচ্ছে, তারপরেও স্বস্তির কারণ আছে।
হঠাৎ ইলেকট্রিসিটি চলে গিয়ে ঘর অন্ধকার হবে না। ঢাকা শহরে ঝড় বৃষ্টি মানেই টেনশন। এই বুঝি ইলেকট্রিসিটি চলে গেল। বরকত এসে টেবিলে চায়ের ফ্লাস্ক এবং কাপ রেখে গেছে। দরজার ছিটকিনি ঠিক করে দিয়ে গেছে। মিসির আলি বরকতের সঙ্গে টুকটাক আলাপ চালাবার চেষ্টা করেছিলেন, লাভ হয়নি। মিসির আলির ধারণা কোনো এক বিচিত্র কারণে বরকত তাকে পছন্দ করছে না। ভালো দুর্যোগ শুরু হয়েছে। মিসির আলি গাছের ডাল ভাঙার শব্দ শুনলেন। ঝড় বৃষ্টির সময় গাছের পাখিরা কোনো ডাকাডাকি করে না, তারা একেবারেই চুপ হয়ে যায়। অথচ তাদেরই সবচেয়ে বেশি ডাকাডাকি করার কথা। কুকুররা মনে হয় প্রাকৃতিক দুর্যোগ পছন্দ করে না। মাঝে মাঝেই তাদের ক্রুদ্ধ গর্জন শোনা যাচ্ছে। তারা কেউ আলাদা আলাদা ডাকছে না, যখন ডাকছে তিনজন একসঙ্গেই ডাকছে। মিসির আলি খুব মন দিয়েই ডায়েরি পড়ার চেষ্টা করছেন। শুধু কুকুররা যখন ডেকে উঠছে তখন মনোসংযোগ কেটে যাচ্ছে। কেন জানি কুকুরের ডাকটা শুনতে ভালো লাগছে না। অশ্বিনী কুমারের ডায়েরিটি ঠিক ডায়েরির আকারে লেখা না, অনেক অপ্রয়োজনীয় জিনিস লেখা আছে। কিছু কিছু লেখাতে দিনক্ষণ স্থানকাল উল্লেখ করা, বেশিরভাগ লেখাতেই তারিখ নেই। বাজারের হিসাব আছে, চিঠির খসড়া আছে, আয়ুর্বেদ ওষুধের বর্ণনা আছে। ডায়েরি শুরুই হয়েছে আয়ুর্বেদ ওষুধের বর্ণনায়। গাত্রবর্ণ উজ্জ্বল এবং গৌর করিবার অব্যর্থ উপায়। পূর্ণাগের কচি ফল দিয়া কাঠ প্রস্তুত করিতে হইবে। উক্ত কাঠ জাল দিয়া ভাসমান তৈল পাওয়া যাইবে। উক্ত তৈল সর্বাঙ্গে মাখিতে হয়। পূর্ণাগের আরেক নাম রাজচম্পক। রামায়ণ মহাকাব্যে পূর্ণাগের সুন্দর বর্ণনা আছে। রাবণ সীতাকে হরণ করিবার পরের অংশে আছে রাম ভ্রাতা লক্ষ্মণকে নিয়া বিষণ্ণ মনে হাঁটিতেছিলেন। হঠাৎ চোখে পড়িল পূর্ণাগ পুষ্পের মেলা। তিল্যকাশক পূর্ণাগ বকুলোদ্দাম কামিনীম রম্যপবন সন্ধ্যাধিং পদ্ম সম্পীড়িত কাম। নোট: আমি পূর্ণাগ তৈল প্রস্তুত করিবার চেষ্টা করিয়াছি। কাঠ জাল দিলে তৈল প্রস্তুত হয় না, নিশ্চয় অন্য কোনো প্রক্রিয়া আছে। বৈদ্যদের নথিতে গাত্রবর্ণ উজ্জ্বলের নিমিত্ত রক্তচন্দন, অনন্তমূল এবং মঞ্জিষ্ঠার উল্লেখ আছে। তবে পূর্ণাগের সমকক্ষ কেহ নাই, ইহা বারংবার বলা হইয়াছে। পূর্ণাগ প্রসঙ্গে আরও কোনো কৌতূহলদীপ্ত তথ্য পাইলে লিপিবদ্ধ করা হইবে। এই পর্যন্ত লেখার পর 2টি পাতা খালি, কিছুই লেখা নেই। তৃতীয় পাতায় দিনক্ষণ দিয়ে তারাদর্শনের বর্ণনা। অদ্য 5 জ্যৈষ্ঠ, ইংরেজি 20 মে, মধ্য রজনী। বিভূতিবাবুর হিসাব অনুযায়ী অদ্য রজনীর 10 ঘটিকায় সারমেয় যুগল মধ্যগগনে অবস্থান করিবে। সারমেয় যুগল দর্শনের সমস্ত ব্যবস্থা সুসম্পন্ন করিয়াছি। কন্যাদের মাতাকে এই অপূর্ব দৃশ্য দেখিবার জন্য বলিয়াছিলাম। তিনি শিল্পীরা আক্রান্ত বলিয়া অপারগতা প্রদর্শন করিলেন। কিঞ্চিত ব্যথিত হইয়াছি। জগতের কোনো মনোমুগ্ধকর দৃশ্য একা উপভোগ করা যায় না। আকাশ পরিষ্কার আছে, সন্ধ্যাকালে মেঘ ছিল, এখন মেঘ দূরীভূত হইয়াছে। ঈশ্বরের অসীম কৃপা। বিভূতিবাবুর পত্র অনুযায়ী সারমেয় যুগলের একটির গলায় এই মণ্ডলের সর্বাপেক্ষা উজ্জ্বল তারকাটি অবস্থিত। এই তারকাটির প্রভা 3য় মাত্রায়। তারকাটির নাম চার্লসের হৃদয়। সম্রাট প্রথম চার্লসের স্মৃতির উদ্দেশ্যে এই নামকরণ। সারমেয় যুগলের উল্লেখ বেদে আছে। ইহাদের বলা হইয়াছে যমের দুয়ারের প্রহরী। এই মণ্ডলের 2টি উজ্জ্বল তারকার একটির ভারতীয় নাম জ্যৈষ্ঠ কালকজ্ঞ, আরেকটির নাম কনিষ্ঠ কালকজ্ঞ। জ্যৈষ্ঠ কালকজ্ঞ একটি বিষম তারা এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। যে 4টি তারা দিয়া কন্যার হীরক নামক বিখ্যাত চিত্রটি গঠিত, জ্যৈষ্ঠ কালকজ্ঞ তার একটি। আর সারমেয় যুগল দেখিবার সৌভাগ্য যেন হয়, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করিয়াছি। মিসির আলি দ্রুত পাতা উল্টালেন। ডায়েরিতে বিচিত্র সব বিষয় লেখা আছে। জ্যামিতিক চিহ্ন আছে, তার ব্যাখ্যা আছে। জায়গায় জায়গায় টিকা টিপ্পনী আছে। যেমন জ্ঞান সম্পর্কে বলা হয়েছে। জ্ঞান 2 প্রকার, পবিত্র জ্ঞান এবং অপবিত্র জ্ঞান। অপবিত্র জ্ঞান ঈশ্বর কর্তৃক অনুমোদিত। আদিমানব আদমের পতন হইয়াছিল ঈশ্বর কর্তৃক অনুমোদিত জ্ঞান আহরণের জন্যে। অনুমোদিত জ্ঞান অতীব রহস্যময় জ্ঞান, যদিও পরিত্যাগ লাভের জন্যে এই জ্ঞানের প্রয়োজন নাই। পূর্ণাগ ফুলের কথা কয়েক পাতা পরেই আবার পাওয়া গেল। পূর্ণাগ সৌরভং ভুবন এপে হবে বিবিতং পুষ্পেষু লোকোত্তরং কীর্তিকিঞ্চৎ দিগঙ্গ নাঙ্গ নগতা কিন্তে তো দেকং শৃণু সর্বান্নেব গুণানি জন্নি গিরতি পূর্ণাগে তে সুন্দরাম।
উজো ঝন্টি খোলু কোটরিসু গরল জালান দিজি হবলি। অর্থ, হে পুন্নাগ, তোমার সুগন্ধ ত্রিভুবন খ্যাত, তোমার যশ ও খ্যাতি দিগাঙ্গা রানা নিজ অঙ্গনে ছড়াইয়া রাখে। তবু তোমার একটি অখ্যাতি, তোমার শরীরের কোটরে বাস করে বিষধর সর্প। নোট: পুন্নাগ বৃক্ষের কোটরে বিষধর সর্প বাস করে, এই তথ্য জানা ছিল না। হায়, এই বিপুল বসুধার কত অল্পই না আমি জানি। শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ থেকে একটি উপন্যাস, আমি মিসির আলি, এর দ্বিতীয় পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।